চলছে, সুতরাং নিশ্চয়ই কেউ না কেউ থাকবেন। আর আমরা প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি, কেননা যান্ত্রিক গোলযোগের কারণে অনুষ্ঠান শুরু করতে আমাদের প্রায় মিনিট কুড়ি অনেকখানি দেরি লেট হয়েছে। হয়েছে আমাদের, আমরা হ্যাঁ, আমাদের সঙ্গে শ্রী সৌমিত্র মার্জনার মিত্র, চোখে দেখবো। আমাদের সৌমিত্র দাও হাজির হবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা বিলম্ব করব না, কেননা আজকে সুনীলদার জন্মদিন এমনই একটা দিন যে পরপর সমস্ত অনুষ্ঠান তাদের ডালি সাজিয়ে রেখেছে। দর্শকদেরও নিশ্চয়ই এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে যেতে হবে দেখতে। আমি সৌমিত্রকে আগে অনুরোধ করি যে তুমি একটু তোমার কথা বলো, তোমার পাঠ করো, এবং এই অনুষ্ঠান তুমি চালিয়ে নিয়ে চলো, যেমন ভাবে তুমি চালাবে তেমন ভাবে আমরা চলবো। কিন্তু কেউ এসছে কি এখনো ময়দান? কাউকে তো দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এসছেন, লাইভ যখন কেউ না কেউ নিশ্চয়ই দেখছেন। অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি, এইটুকুই তো পাওয়া। যেন কোনো এক নদীর ঘাটে এসে এক আঁচলা জল মাথায় ছুঁয়ে যাওয়া। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা কেউ নদীর ঘাটে আসেনি, আমরা এসেছি সুনীল সাগরে, সাগরের কিনারে। সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুনীলদা মানে আমাদের কাছে একটা সুনীল আকাশ, একটা মহাসমুদ্র, একটা মহাসাগর। সুনীলদা মানে একটা পাহাড়, একটা পর্বত। সুনীলদা মানে একটা বটবৃক্ষ। সুনীলদা মানে একটা গোটা কলকাতা। সুনীলদা মানে একটা নিস্তব্ধ দুপুর। সুনীলদা মানে একটা নিশুতি রাত। সুনীলদা মানে এপার ওপার বাংলা। সুনীলদা মানে বহির্বঙ্গের বাংলা, বহির্বঙ্গের বাংলা ভাষা মানে সুনীলদা। সুনীলদা তরুণ কবিদের আশ্রয়ের জায়গা। সুনীলদা আমাদের কাছের মানুষ, মনের মানুষ, অনেকখানি ভালো লাগা, আমাদের হৃদয়ের মানুষ। সুনীলদা, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীলদার আজ ৮৬তম জন্মদিনে সুনীলদাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম, এবং সাথে সাথে সাথী দিকে আমার প্রণাম রইল এবং আন্তরিক শ্রদ্ধা। সত্যি কথা বলতে কি, আহ আমার এই স্বল্প পরিসর জীবনে সীমিত অভিজ্ঞতার মধ্য দিয়ে এটাই উপলব্ধি, সুনীলদাকে ১ ঘন্টা ফেসবুক লাইভ তো দূরের কথা, গোটা জীবনে সুনীলদাকে ছোঁয়া যায় না, ধরা যায় না। সুনীলদা মানে অনন্ত। আহ চেষ্টা করব, যতটুকু সাহচর্য পেয়েছি সুনীলদার কাছ থেকে, যতটুকু দেখেছি, দুই এক কথা বলার। সুনীলদা সম্পর্কে বলার মতো স্পর্ধা, সাহস বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। এই শ্রীজাতদার মতো যখন মানুষ থাকে, সৌমিত্রদার এই মতো, সৌমিত্রদা আমাদের মধ্যে এসে গেছেন, সৌমিত্রদা এসে গেছেন। হ্যাঁ, আমাদের মধ্যে। সৌমিত্রদার মাইকটা মিউটেড আছে, একটু মাইকটা আনমিউট করে নিন সৌমিত্রদা। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এইবার ঠিক আছে। সৌমিত্রদাকে স্বাগত জানাই। আহ, আম, তো আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু সৌমিত্রদা। হেডফোনটা মনে হয় ঠিকঠাক ইনসার্ট করা নেই, কিংবা কোনো একটা সমস্যা হচ্ছে। সৌমিত্রদার কথা আমরা শুনতে পাচ্ছি না। সৌমিত্র, তুমি বলছিলে, হ্যাঁ। হ্যাঁ, বলছি যে সুনীলদার কথা দুই একটা, যতটুকু স্নেহ পেয়েছি কাছ থেকে, সুনীলদাকে দেখেছি, চেষ্টা করবো দুই এক কথা বলার। আজকে কবিতা থেকে নিশ্চয়ই, কথাই বেশি হবে, তাই তো নাকি? তোমার কি মনে হয় আজকে কথাই অবশ্যই বেশি তাই হবে? হোক। দেখো, সুনীল হ্যাঁ, গঙ্গোপাধ্যায়ের কবিতা মানুষের হাতে হাতে পৌঁছেছে, মানুষের ঘরে ঘরে আছে। আছে। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেক এমন স্মৃতি হয়তো আমাদের কাছে আছে, যা অনেকের কাছে নেই। সেই দিক থেকে আমরা সৌভাগ্যবান। তো আজকে আমরা সত্যি বরং তাই। চেষ্টা করি সেই সব টুকরো ঘটনাগুলো তুলে ধরবার। তুলে ধরার একেবারেই তাই। আপনারা সকলেই জানেন যে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীলদার অত্যন্ত স্নেহধন্য এবং কাছের শ্রীজাত, এবং অত্যন্ত মানে খুব কাছেরই মানুষ ছিল। আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি। ওর কাছ থেকে, শ্রীজাতর কাছ থেকে আমরা অনেক কথা শুনবো।
এবং আমাদের মধ্যে আজকে যে অতিথি আপনারা জানেন যে সৌমিত্র মিত্র আমাদের সংস্কৃতির অভিভাবক মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আহ আবৃত্তি লোকের কর্ণধর এবং নাট্য ব্যক্তিত্ব এবং আহ সংস্কৃতির জগতে একজন প্রবাদ ও প্রতিম মানুষ। সৌমিত্রদা আমাদের মধ্যেই এসে যাবেন। যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো একটু আগু পিছু হচ্ছে কিছু, যাই হোক সময় মতো ঠিক এসে যাবেন। আহ আমরা সৌমিত্রদার মুখ থেকেও শুনবো অনেকখানি দীর্ঘদিন ধরে সুনীলদার, প্রায় বলা যায় যে শেষ জীবন পর্যন্ত, শেষ জীবন বলে কিছু নেই সুনীলদার, মানে যতদিন মানে বাংলা ভাষা বাংলা সাহিত্য থাকবে ততদিন সুনীলদা থাকবে। তো সুনীলদাকে খুব কাছ থেকেও দেখেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন মুহূর্তে। সৌমিত্রদার কাছ থেকেও আমরা বিভিন্ন মুহূর্তের ঘটনা শুনবো। আহ এবার শ্রীজাতদা, পরে নিশ্চয়ই আবার কিছু বলার চেষ্টা করবো। শ্রীজাতদা তুমি কিছু বলো দেখি, না, শুনি আমি তোমার যেটা থেকে। বলি যে হ্যাঁ, দেখো, ফোন থেকে অনলাইন হওয়ার একটা সমস্যা যে মানুষজন বলছেন চ্যাট বক্সটা ভালো করে দেখা যায় না, ল্যাপটপ হ্যাঁ থেকে সত্যি যেটা তাই, দেখা যায়। ফলে কিন্তু আমার ধারণা নিশ্চয়ই দেখতে মানুষজন পাচ্ছি না, এসেছেন, কিছুই দেখতে হাজির পাচ্ছি না। হয়েছেন। হ্যাঁ সেটা আমাদের ফোনেরই সমস্যা, কেননা ফোন থেকে ফোনে সেই সুবিধাটা নেই তুমি যে অত চ্যাট বড়। তুমি চ্যাট অপশনটা একটু দেখো তো, নিচের দিকে থাকে, একটু ক্লিক করো তো, মনে হয় হয়ে যাবে। চ্যাট অপশন বলে আছে একটা, দেখো। হ্যাঁ, 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 কিন্তু হ্যাঁ 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 আহ, হ্যাঁ। এখনো পর্যন্ত আমি কোনো কমেন্ট দেখছি না। আহ, শুভলক্ষ্মী আমাদের যিনি সঙ্গী, আহ, শুভলক্ষ্মী বলছেন যে কমেন্ট কিছু এলে, তেমন জরুরি কমেন্ট এলে তিনি এখানে দিয়ে দেবেন, কিন্তু মানুষজন দেখছেন নিশ্চয়ই, তাদের আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। এবং সুনীলদার জন্মদিন আজকে দিকে দিকে উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে। আসলে এইটাই বোধহয় একজন মানুষের সার্থকতা, যে তার মৃত্যু আহ, কোথাও তাকে কেড়ে নিতে পারে না। ফলে এইটা একটা বড় বিষয় যে আজকে সুনীল দা শারীরিক ভাবে আমাদের মধ্যে উপস্থিত না থেকেও এত বেশি ভাবে উপস্থিত আছেন যে তার অনুপস্থিতি প্রায় টের পাওয়া যায় না। আহ, একেবারেই তাই। তো সেইটা আমরাও চেষ্টা করব যে আজকে কথার মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে সুনীল দাকে একটু স্মরণ করা, তার জন্মদিন উদযাপিত করার। সৌমিত্র দা চেষ্টা করছেন আসার, আমার মনে হয় শব্দ নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছে, সৌমিত্র দার মাইকটা এখনো মিউটেড দেখাচ্ছে, সেইটা। শব্দ শোনা যাচ্ছে না। হুম, হুম। সৌমিত্রদা একটু কথা বলুন না, আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না সৌমিত্রদা। না, কথা কিছুই শোনা যাচ্ছে না। সৌমিত্র, তুমি কি শুনতে পাচ্ছ সৌমিত্রদার কথা? না 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 না, আমিও শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি বরং, আমার মনে হয় যে তুমি একটু আবৃত্তি শুনি তোমার, সুনীলদার কবিতা একটু শোনাও তুমি, যতক্ষণ আহ, সৌমিত্রদা আমাদের মধ্যে হাজির হন। তুমি একটু আমাদের আবৃত্তি শোনাও। আহ, সুনীলদার কবিতা বলতে কি আসলে সুনীলদার কবি জীবনে সুনীলদার অনেকখানি জায়গা জুড়ে নীড়ার একটা অবস্থান। নিশ্চয়ই। আমরা যেমন বনলতা ছাড়া যেমন জীবনানন্দ যেমন ভাবতে পারি না, সুনীলদার জীবনে নীরা ছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীলদা আমরা ভাবতে পারি না। হুম, নীরাকে নিয়ে অসংখ্য লেখা কবিতা। আহ তো প্রথম যে লেখা কবিতাটা হঠাৎ নীরার জন্য বহুল প্রচলিত কবিতাটি, তবু হুম, একটু হুম, বলার চেষ্টা করি আমি। বাস স্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পাড়ে, দিক চিহ্নহীন 52 তীর্থের মতো এক শরীর। হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নীরা, ঔষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণে সমুদ্র দ্বারে গিয়েছিলে, কবে, কার সঙ্গে? তুমি কি আজই ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, দুই উরু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে। ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা। 1 বছর ঘুমোবো না, স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়। বরং বিস্তৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন। আমি 1 বছর ঘুমোবো না, 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো
তোমারও শরীর ভ্রমণে পূর্ণবান হব। বাসের জানালার পাশে তোমার সহাস্য মুখ। আজ যাই, বাড়িতে আসবেন। রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল। আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং। চার হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। চমৎকার সৌমিত্র, এসব কবিতা কবে প্রবাদ হয়ে গেছে আমাদের জীবনে। সৌমিত্রদা কি আবার কিন্তু সৌমিত্রদা শব্দ আজকে সৌমিত্রদার সঙ্গে একটুখানি প্রতারণা করছে দেখছি। আপনার কথা কিন্তু, না, না, কথা শোনা যাচ্ছে না, এটা খুব আমার অস্বস্তি হচ্ছে। আপনি বারে বারে চেষ্টা করছেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। এতক্ষণ হয়ে গেল। মিস করছি আমরা ভীষণভাবে। আপনার মাইকটা আনমিউটেড থাকলেও সৌমিত্রদা কথা শোনা যাচ্ছে না, মানে মিউটেড বা আনমিউটেড যে অবস্থাতেই থাকুক। আমার মনে হয় আমি একটু শুভলক্ষ্মীকে অনুরোধ করব, আমাদের সঙ্গে যিনি আছেন। শুভলক্ষ্মী আমাদের অন্তরালে আছেন, আমাদের পুরো কাজটি সাহায্য করছেন। শুভলক্ষ্মী, যদি একটু দেখো, তুমি একটু আলাদাভাবে সৌমিত্রদার সঙ্গে কথা বলে, ওর বারবারই অসুবিধে হচ্ছে, যদি কোনোভাবে সমাধান পৌঁছে দেওয়া যায় একটু, এইটা আমার একান্ত অনুরোধ রইল তোমার কাছে। আহ তুমি বলো সৌমিত্র, তুমি সুনীলদার আজকে আমাদের যখন কথা হচ্ছিল এর আগে ফোনে, তুমি বলছিলে যে কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ তোমার করবার ভারী ইচ্ছে আছে। তার কিছু আমরা শুনি, কেননা সময় তো বয়ে যাচ্ছে, সময় তো থমকাবে না। ব্যক্তিগত স্মৃতি বলতে এক কথায় কি বলে, সেই ঘুরে ফিরেই আসে। তুমি নিজেও জানো বা অনেকেই জানে, আমরা সবাই জানি। আহ যতটুকু সুনীলদার সান্নিধ্য পেয়েছি, যতটুকু কাছ থেকে দেখেছি, সেই আমার মনে পড়ে রবিবারের আড্ডা, রবিবারের সেই বৈঠক বালিগঞ্জ ম্যান্ডেভিলা গার্ডেন, মানে পারিজাত ভবনে। সকাল থেকে, তুমিও জানো নিশ্চয়ই, সকাল থেকে শুরু হতো 10টা, 10:30 থেকে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত। বিভিন্ন ধরনের মানুষ, শিল্পী, সাহিত্যিক, কবিদের ভিড় বেশি হতো, বিশেষ করে তরুণ কবিদের ভিড়। সেটা তুমি সব থেকে বেশি খবর রাখো, তুমি সবটাই জানো। আসলে আমি তো লিখতে পড়তে পারতাম না বেশি, জানি না। আমি তো আর কবি নই। আমার ওই চুপটি করে বসে থাকাটাই কাজ ছিল। আমি শুধু দেখতাম, যে যার মতো কাজ, বিভিন্ন কাজকর্ম নিয়ে আসতো, বিভিন্ন কাজ মিটিয়ে চলে যেত। সুনীলদা একটা শব্দ ভীষণভাবে ব্যবহার করতো আমার ক্ষেত্রে, আমাকে বলতো নিঃশব্দ যুবক। সুনীলদার এই নিঃশব্দ কথাটা আজকে এই সশব্দে আমার পরিণত হয়েছে। সুনীলদার এই আশীর্বাদ আমার স্মৃতির মাঝে মাঝে প্রতিনিয়ত আজও মনে পড়ে। সুনীলদার একটা উপন্যাস, তুমি জানো, একা, বিখ্যাত উপন্যাস একা এবং কয়েকজন। হ্যাঁ, কয়েকজন আজ আর নেই। আজ একা সেই ম্যান্ডেভিলা গার্ডেন, একা সেই পারিজাত ভবনটি, আজকে সেই 9তলা ফ্ল্যাটটি সুনীলদার একা পড়ে আছে। আর একমাত্র আলো করে আছে সেই 9তলার ফ্ল্যাটটিতে সাথী দি, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ। মাঝে 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 যাওয়ার চেষ্টা করি, নিয়মিত যেতে পারি না, মাসে একবার দুবার তো যাই আমি। একটু অক্সিজেন পাওয়ার লোভে সাথীদের সাথে গল্প করে আসি, কথা বলে চা খাই, আর সুনীলার গন্ধ পাওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে কি, আমার কাছে মনে হয়, বা আমাদের সকলের কাছে এটা মনে হওয়া উচিত, সুনীলদার ওই ফ্ল্যাটটি, ওই বাড়িটি যেন আমাদের কাছে একটা তীর্থস্থান, একটা পূর্ণভূমি। এটা সত্যি। আমার এই স্মৃতির ভান্ডারে এইটুকুই আছে এই মুহূর্তে, বলতে পারি। আরো পরে নিশ্চয়ই আমরা কিছু বলবো। নিশ্চয়ই আমরা দেখি সৌমিত্রদা এত ভারী বিড়ম্বনা হলো, এখন আপনার শব্দ পাচ্ছি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। এ তো খুব সংকটে পড়লাম। আমাকে
আপনাকে আপনার এবার শব্দ এবার আপনার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের স্ক্রিন পুরো অন্ধকার, আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না। আপনার মনে হয় ক্যামেরাটা অন হয়নি, ক্যামেরাটা বোধহয় অফ করা আছে, ক্যামেরাটা যদি একটু অন করেন। শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে, আগের সমস্যাটা আর নেই। একটু ক্যামেরাটা দেখুন, যদি ক্যামেরাটা যদি অন করতে পারেন। এই আসলে মুশকিল হয়েছে যে এত বেশি যন্ত্র নির্ভর হয়ে গেছি আমরা। আর হ্যাঁ, আমরা যন্ত্র এক যান্ত্রিক, সময়, যন্ত্র নির্ভর হয়ে যান্ত্রিক হয়ে গেছি আমরা। এবং যন্ত্র তো না বলে প্রতারণা করে। হ্যাঁ, তার তো বলে কই প্রতারণা অবশ্য মানুষও করে না, যন্ত্র তেমনই না বলেই প্রতারণা করে। তো আমরা কি ততক্ষণ আরেকটা লেখা শুনবো তোমার মুখে, সৌমিত্র? না, একটু আমাদের এগিয়ে আমি নিয়ে যাও। লেখা পড়ে পড়বো না, আমি একটু লেখা পড়ে পড়বো নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমার থেকে আমি একটু কথা, আমার ব্যক্তিগত কথা একটু জানতে ইচ্ছে করছে। কারণ তুমি হুম। দীর্ঘদিন ধরে সুনীলদার সাহচর্য পেয়েছো, সুনীলদার কাছ থেকে। আহ আমার ব্যক্তিগত, আমার একেবারে অতি সাধারণ একজন উচ্চারণের কারিগর হিসাবে আমার একটা জিজ্ঞাসা তোমার কাছে, হুম। যে হুম। হুম। আমি তোমার কবিতা, তোমার কলমের মধ্যে আমি শ্রীজাতকেই শুধু খুঁজে পাই, সেখানে হুম। অন্য কোনো কারোর প্রভাব ওই কলমের মধ্যে, ওই লেখার মধ্যে পাই না। কিন্তু হুম। হুম। তোমার কাছে আমার আহ, জানতে ইচ্ছে করছে যে তোমার কলমে, তোমার কবিতার মধ্যে কি সুনীলদার এত তুমি সাহচর্য পেয়েছো, এত কাছ থেকে দেখেছো দীর্ঘদিন ধরে, হুম। একেবারে এক কথায় একটু বলা যায় নেড়ে ঘেটে দেখেছো সুনীলদাকে তুমি, তো সুনীলদার প্রভাব কি তোমার এই কলমের মধ্যে কোথাও আছে, কোনো কবিতার মধ্যে বা লেখাঝোকার মধ্যে? যদি একটু তুমি বলো, তোমার সরাসরি দেখো, তোমার কাছে আসলে আমার জিজ্ঞাসা। একটা কথা বলি যে মানুষটিকে যে কাছে পেয়েছি, সে আমার আহ, কি বলবো, পরমতম সৌভাগ্য। কিন্তু এ ঠিক যে নিশ্চয়ই। দেখো, তার প্রভাবকে ধারণ করতে হলে যে পরিমাণ প্রতিভা থাকা দরকার, আমি বিশ্বাস হুম, করি যে তার কোটি ভাগের এক ভাগও আমার মধ্যে নেই। কেননা অত বড় মাপের একজন প্রতিভার প্রভাবও যদি তোমাকে ধারণ করতে হয়, তোমাকে যদি হুম, সূর্যের রশ্মিতে হাত রাখতে হয়, তাহলে তো তোমার হাতও তেমন হতে হবে, নইলে তো সেই হাত পুড়ে একেবারেই তাই, ছাই হয়ে যাবে। তো সুনীল দা সেই ঠিক অর্থে তাই। ছিলেন সূর্যের মতো একজন বলীয়ান, প্রতিভাবান মানুষ। তার প্রতিভার প্রভাবও ধারণ করব সে ক্ষমতাও আমার নেই। আমি কেবল এটুকু বলতে পারি যে তার যে জীবন দর্শন, তার যে যাপন, তার যে ভাবনা, তার যে চিন্তন, তার প্রভাব আমার জীবনে অনেক অনেক বেশি করে রয়েছে। কেননা সেগুলোকে আমি অনুসরণ করার চেষ্টা করি, ওর লেখাকে অনুসরণ করার চেষ্টা করে লাভ নেই, ওর গুণগত পাঠক হয়েই থেকে যাব। কেননা সেই লেখা অনুসরণ করে আমি কোথাও পৌঁছতে পারবো না, কারণ সেই প্রতিভা আমার নেই। কিন্তু আমি চেষ্টা করি যেন সুনীলদা মানুষ হিসেবে যে সমস্ত গুলোয় হেঁটে গিয়েছেন, যে আমাদের পথ আমাদের দেখিয়েছে। দেখিয়ে গিয়েছেন, আমরা যেন মানুষ হিসেবে সেই পথগুলোর কাছাকাছি থাকতে পারি। ওর মতো মানুষের হওয়ারও আমাদের যোগ্যতা নেই, অন্তত আমি আমার কথা বলতে পারি যে আমার সে যোগ্যতা হুম, নেই যে ওর মতো মানুষ হব। কিন্তু আহ, কিছু একটা করতে গেলেই কেবল মনে হয় যে আচ্ছা, এইরকম একটা পরিস্থিতিতে পড়লে সুনীলদা কোন রাস্তা বেছে নিতেন, সুনীলদা কি করতেন, সুনীলদা কি হুম, হুম। বলতেন। এইভাবে নিজেকে মেলাতে চেষ্টা করি যে আমি ঠিক পথে আছি তো, আমি ঠিক ভাবনাটা ভাবছি তো, এটুকুই চেষ্টা করি, সৌমিত্র। আর কি আচ্ছা, বলবো, যে এই জীবনে সুনীল গঙ্গোপাধ্যায়কে যদি পুরোপুরি পড়ে উঠতে পারি এবং অনুধাবন করে উঠতে পারি, সেটাই হবে আমার কাছে বিরাট পাওয়া। সব তার থেকে প্রভাব পরম যে প্রাপ্তি ধারণ জীবনে। করব, হ্যাঁ, হুম, হুম। তার প্রভাব ধারণ করবার মতো ক্ষমতা, যোগ্যতা কোনোটাই আমার নেই। আমার মনে হচ্ছে আহ, সৌমিত্রদার খুব আহ হুম, হুম। একটা সমস্যা হচ্ছে। একবার ওকে আবার দেখলাম, কিন্তু আবার চলে গেলেন, আমি জানি না কি সত্যি সমস্যা তাই, হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে, ভীষণ খারাপ খারাপ লাগছে। লাগছে হ্যাঁ, এটা। হ্যাঁ, খুবই খারাপ লাগছে। আমার মনে হয় যে অনুষ্ঠান চলাকালীন এসে পড়তে পারবেন নিশ্চয়ই। তুমি কি আমাদের দেখা যাক। একটু তোমার অন্য স্মৃতির কথা বলবে কিছু? তুমি আমাকে অন্য, বলছিলে আহ, দেখি সৌমিত্রদা আরেকবার ঢুকছেন, দেখে নি একবার, দাঁড়াও। হ্যাঁ দেখো তো। না, আবার বারে চলে বারে গেলেন। আসছে, আবার চলে গেলেন। এই এক সমস্যা। তুমি বলো শোনো তোমার না, কথা যেটা হ্যাঁ হ্যাঁ, বলছিলে, হ্যাঁ। বলছি, হ্যাঁ সেটাই আমার কথা বলতে, আমার জীবনে পরম সৌভাগ্য, অনেকখানি ভালো লাগা, স্মৃতির মাঝে মাঝে সত্যি আজও প্রতিটা মুহূর্তে মনে পড়ে। 2011 সালে জার্মানির বার্লিনে যাই, বেঙ্গল সেন্ট্রাম ফাও এবং সুনীল সাহিত্য পরিষদের আমন্ত্রণে। সেখানে নাজমুন নেশাদি এবং
আমাদের বাবুলদা, হাবিব বাবুলদা আহ, আমন্ত্রণে আমি গিয়েছিলাম। সেখানে সুনীলদার সংবর্ধনা দেয়া হয় জার্মানির বার্লিনে। আহ, সুনীলদার কবিতা, সুনীলদার উপস্থিতিতে সুনীলদার কবিতা, সুনীলদার কবিতা আমি প্রায় 8 ঘন্টা 40 মিনিটের মতো বলি। এবং সুনীলদার তোমার মনে আছে সম্ভবত মনের মানুষ ছবি সেই বছর হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ, বার হয়। তো ঠিকই ঠিকই। মনের মানুষ, মনের মানুষ সিনেমাটা দেখানো হয় সেখানে। হুম, 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 হুম। আহ, আমার মনে হয় বাবুলদা দেখছে, হাবিব বাবুলদা আছে আজকে এই আচ্ছা, মুহূর্তে। আচ্ছা। হাবিব বাবুলদা ফ্রাঙ্কফুর্টে গেলে, আসলে সুনীলদা গেলে বাবুলদার মুখ থেকেই শোনা, ইউরোপে গেলে হুম, সুনীলদা অন্তত বাবুলদার বাড়ি থেকে একবার অন্তত ঢু মেরে আসবে, এটা কিন্তু নিয়মিতই করতেন সুনীলদার। অত্যন্ত হুম, হুম। স্নেহধন্য ছিলেন বাবুলদা। সেই বাবুলদা উপস্থিত ছিলেন সেদিন সেই অনুষ্ঠানে। আমার এই জন্য আচ্ছা। কথাটা বলা, যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যায় হুম, সুনীলদা সিগারেট খেতে বাইরে বার হন, এবং আমার তার আগেই আমি শুনে যাই যে আমার ছেলে, আমি যেদিন জার্মানিতে যাই সেদিন আমার ছেলে হুম। নার্সিং হোমে ভর্তি হয়। আমি এই জন্য ও। কথাটা বলছি, মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার কিভাবে দেখা হুম, সেই মুহূর্তের জন্য। সুনীলদা, আমি তো স্বাভাবিকভাবে অত্যন্ত মর্মাহত, অত্যন্ত মন খারাপ নিয়ে আছি, যদিও অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। সুনীলদা হুম, হুম, তখন কিভাবে একজন মানুষ, কিভাবে আশ্বস্ত করলেন আমাকে সমস্ত ভাবে, এবং সাথী দিয়েও ছিলেন তখন। হুম, হুম, সত্যি আমি সেই মুহূর্তটা আমি কিছুতেই ভুলতে পারি না। তাছাড়া তো এমনি আমরা তো গল্প শুনেছি সুনীলদার, সেই সুনীল গঙ্গোপাধ্যায়, মানুষ সুনীল গঙ্গোপাধ্যায় কেমন ছিলেন। তো হুম। এটুকু আমার স্মৃতির মাঝে মাঝে প্রতিনিয়ত আজও মনে পড়ে। সুনীলদাকে এইভাবেই দেখা, এটা আমার পরম সৌভাগ্য, স্মৃতিপটে চিরদিন বিরাজ করে থাকবে, এটুকুই বলতে পারি। আর কি বলবো বলো। খুবই ভালো বললে। আহ এবং এটা কিন্তু তোমার সত্যি আমি বলবো একটা খুব ভালো সুযোগ যে সুনীলদার সঙ্গে দেশের বাইরের মাটিতেও ভ্রমণ করা, সময় কাটানো। এটা কেননা সত্যি, এটা আমার পরম বাইরে গেলে প্রাপ্তি। তো উনি একটা ছুটির মেজাজে থাকতেন। আমারও এক দুবার অন্য সৌভাগ্য রকমের। হয়েছে দেশের বাইরে ওকে পাবার। তো আচ্ছা তখন আচ্ছা, দেখেছি এই যে একটু লেখার বলো চাপ শুনি। নেই। আচ্ছা। লেখার চাপ নেই, বা এই যে রোজ বাড়িতে এতজন মানুষ দেখা করতে আসছেন না, হুম হুম বা অন্যান্য সভা সমিতিতে যাওয়া নেই। এইটা ওকে হুম খুব হুম। একটা আরাম দিত যে ছুটি এটা কাটানোর ভালো লাগা মেজাজে। থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো সেই সময় এটা যে হই তুমি ওকে হুল্লোড় একটা। পেয়েছো, হ্যাঁ, সেইটা খুব বড় একটা পাওয়া। আচ্ছা, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে জানি না, জানি না কারা দেখছেন, যারাই দেখুন একটু দেখো তো তারা একটু, কিন্তু হ্যাঁ তারা হ্যাঁ একটু। কিন্তু আমার ধারণা এতক্ষণ ধরে বসে কবিতা আশা করবেন এবারে তোমার কাছে। তুমি কি একটু আহ, শোনাবে কিছু? হ্যাঁ সৌমিত্রদাকে একটু তো বলি। পাবো কিনা বুঝতে পারছি না। আমরা একটু চালিয়ে যাই আমাদের মতো করে, এটা তো আমাদের খুব হুম, হুম, খারাপ লাগছে হুম, যদিও। এই যে মানুষ সুনীল গঙ্গোপাধ্যায় বলছিলাম না শ্রীজাতদা তোমাকে, আসলে হুম, সুনীলদার একটা লেখাই আছে, মানুষ বলে একটা কবিতা আছে। হ্যাঁ, হুম, হুম, সেটা হুম। একটু আমি দেখি, একটু পড়ার চেষ্টা করি, একটু বলি আমি কবিতাটা। বলো, বলো। পার্কের রেলিং এর পাশে ইট পাতা অস্থায়ী উনুনে গাঢ় হলুদ রঙের খিচুড়ি ফুটছে, বাচ্চাটা খেলছে রাস্তায় ধুলোয়, মা আস্তা কুঁড় থেকে বেছে নিচ্ছে তরকারির খোসা, পুরুষটা শুয়ে শুয়ে দেখছে দুপুর রোদের আকাশ, তার ঠোঁটে বারবার এসে বসছে মাছি। ভিখারি পরিবার, অন্যদিন ওদের দিকে চোখ পড়ে না, আজ ইটের উনুন ও খিচুড়ি দেখে পিকনিকের কথা মনে পড়ল। ওরা কি সারা জীবনের জন্য পিকনিক করতে এসেছে? আহা। মেয়েটি উঠে মেয়েটি উঠে গেল বেহালার ট্রামে। তারপর ছেলেটি একা একা হাঁটতে লাগলো। দোহারা, শ্যামলা রং, 20-21, মুখখানি ভারী বিষণ্ণ ও অহংকারী। ও কেন বিষণ্ণ? ও কেন এই পরিব্যাপ্ত মেঘলা দুপুরে দেখছে না এই ভুবন মোহিনী অচেনা আলো? তবু ছেলেটির ওষ্ঠভঙ্গির অহংকার দেখেই মনে হলো ও একজন ছদ্মবেশী রাজকুমার, সদ্য মহিমাচ্যুত। কিন্তু এই ছদ্মবেশ তার নিজস্ব। মেয়েটিও কি রাজেন্দ্রাণী? ট্রামে উঠে গেল।
ভালো করে মুখ দেখিনি। তারপর মেঘলা দুপুরে ময়দানে একা একা হাঁটছে আমার ছদ্মবেশী রাজকুমার। বিকেল 5টায় হাওড়া ব্রিজে কত সংখ্যক মানুষ, সবাই ব্যস্ত, কেজো একে ঠেলছে, এ ওর পা মারিয়ে দিচ্ছে, যেতে হবে যেতে হবে, ঠিক সময়ে যেতে হবে। কোথায় যাবে ওরা? যে যা লোকাল ট্রেনের সময় মেপে রেখেছে। চার্লি চ্যাপলিনের ছবির মতন হাস্যকর হুড়োহুড়ি। হঠাৎ বঙ্গোপসাগরের দিক থেকে ছুটে আসে পাগলা হাওয়া, ফুলের বাজারে হুলুস থুলু। জাহাজের মন খারাপ ভোঁ জেলে দেয়। নগরীর আলো আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। আসলে ওরা সবাই মিলে ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করছে ভ্রমর, লোকশ্রুত ভ্রমর। বড় ভালো। সৌমিত্রদাকে আবার দেখতে পাচ্ছি। সৌমিত্রদা একটু আনমিউট করবেন, আপনার মাইক্রোফোনটা মিউটেড দেখাচ্ছে। হ্যাঁ এবার, না আবার, হ্যাঁ এবার কথা বলুন, দেখি আমরা শুনতে পাই কিনা। না, কথাও শুনতে পাচ্ছি না। এটা কি, কেন হচ্ছে আমি জানি না। ওরা ব্যাকস্টেজে বলতে পারবেন কিনা। এটা খুব একটা সংকটময় পরিস্থিতি, এবং আমাদের অনুষ্ঠানে ওকে এত বেশি আশা করছি, এবং যারা দর্শক শ্রোতা তারাও নিশ্চয়ই চাইছেন সৌমিত্রদা তার আবৃত্তি তার স্মৃতি ভাগ করে নিন আমাদের সঙ্গে। এটা খুবই মুশকিলের। তুমি এই লেখাটা খুব ভালো পড়লে সৌমিত্র। হ্যাঁ বলো বলো। হ্যাঁ সত্যি, মানুষ সৌমিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, সেই জন্য আমি কবিতাটা পড়লাম আর কি, আমার ভালো লাগার একটা মুহূর্ত থেকেই হুম হুম। ভালো লাগলো, এতটাই ভালো লাগে আমার। এবার তুমি একটু সুনীলদার কবিতা পড়ো, সবাই অপেক্ষা করছে, সবাই শুনছে নিশ্চয়ই জানো, এবং তোমার কবিতার আহ, জন্যই অপেক্ষা করছে বিশেষ করে। তুমি পড়ো একটু। না তা নয়, আসলে যা আজকে অপেক্ষা সবই সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য, আমরা নিমিত্ত হম। মাত্র। কিন্তু হ্যাঁ, চেষ্টা করি কোনো একটা লেখা পড়বার, যেটা আহ, মানে আসলে সুনীলদার কবিতা এতবার বাঁক বদল করেছে যে একটা লেখা বাঁচলে মনে হয় এইটা পড়বো ওইটা পড়বো না। সৌমিত্রদা আবার এসছেন, সৌমিত্রদা কথা বলুন না, দেখি শোনা যায় কিনা। আহ, এটা কি করে হচ্ছে, আপনাকে যখন আহ, দেখা যাচ্ছে তখন শোনা যাচ্ছে না, যখন শোনা যাচ্ছে তখন দেখা যাচ্ছে না, এটা আমার অদ্ভুত লাগছে। উম একটা অল্প পঠিত লেখা পড়ি, ছোট্ট লেখা, অবেলায়। আমার নিঃসঙ্গ জাগা ভাগে না কোথাও ঘুমঘোর, অতিরিক্ত অবিশ্বাস মানুষের পাশাপাশি হাঁটে। মানুষ না প্রতিবিম্ব, অবিশ্বাস না মায়ার শোক। আমার নিঃসঙ্গ জাগা অবেলায় অস্থির ললাটে, গম্ভীর ধ্বনির মধ্যে ভেসে রয়, অফুরন্ত অনেকের পাশাপাশি হাঁটে। আহ, এই কবিতাও কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, এবং সুনীলদার যেটা আমার মনে হয় যে সুনীলদার অসংখ্য কবিতা যেমন জনপ্রিয়, তুমুল জনপ্রিয় পাঠকদের মধ্যে, হুম, আবৃত্তিকারদের মধ্যে, তেমনি আবার অজস্র কবিতাও একটু আড়ালেরও। সেই সুনীল একেবারেই তাই। গঙ্গোপাধ্যায়কে এখনো এখনো পড়া আমাদের বাকি। সেই সব কবিতাকে আরো বেশি করে যদি আমরা তুলে আনতে পারি, তাহলে হুম, হয়তো একটা ভালো লাগা আসবে। তুমি সৌমিত্রদা কি আরেকটা আসতে পারছেন? হ্যাঁ দেখ। আচ্ছা, সৌমিত্র তুমি আরেকটা লেখা আরেকটা একটু পড়ো শোনাও। কবিতা। না, আরেকটা আমি পড়বো, আমি পরে আমি শোনাবো। ততক্ষণ, তুমি আমি আরেকটা পড়ো, ততক্ষণ আরেকটা বাঁচি। পড়ো। তো তোমার ও তোমার আচ্ছা। ঝুলিতে অজস্র কিছু আছে, তুমি যতক্ষণ পড়বে আমি ততক্ষণ টুক করে বেছে নেবো। আহ, না, তার আগে তুমি একটু পড়ো। কথা শুনি তোমার মুখ থেকে। আহ, হুম আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইছি যে সুনীলদার বিভিন্ন সময়ে তো তুমি সুনীলদার সাথে কাটিয়েছো, বিভিন্ন জায়গায় গেছো, দেশে হুম বিদেশে হুম সব জায়গায়। এমন কিছু যা তোমার প্রতিটা মুহূর্তে তোমার হুম। হৃদয়ে মানে ছুঁয়ে আছে, স্পর্শ করে আছে, এমন একটা দেখো, বিশেষ ঘটনা যদি একটু বলো আমাদের। খুব বিশেষ শুনতে ইচ্ছে ঘটনা তো হচ্ছে, লোভ বটেই। হচ্ছে আমাদের। আমি সবসময় দেখেছি যে সুনীলদার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ক্ষমা প্রবণতা ছিল, মানুষকে আচ্ছা। ক্ষমা করে দেওয়া। হুম, এ, একেবারে। হ্যাঁ, এই যে মানে ধরো আমাদের কেউ ক্ষতি করলে মনে হয় যে নয় আমরা দুমড়ে মুচড়ে যাই, আর না হলে এমন ভাবো কখনো জেগে উঠে যে ও আমার সঙ্গে এমন করলো, আচ্ছা ঠিক আছে, ঠিক সময় এলে তাকে ঠিক জবাবটা দেবো।
সুনীলদার মধ্যে কখনো এই এই স্পৃহা দেখিনি। সবসময় দেখেছি যে যে যেমন ক্ষতি করুন না কেন তাকে সস্নেহে ক্ষমা করে দিতে, এবং সেটা খুব অন্তর থেকে। এটা খুব বড় গুণ সৌমিত্র, মানে এই গুণ মানুষের পেটে জন্ম পেরিয়ে যায়। তো আমি একবার সত্যি দেখেছি তাই একটি একেবারে। সভায়, হুম, যেখানে অনেকে উপস্থিত, আমি আছি, পিনাকিদা ছিলেন, কৃষ্ণা বসু ছিলেন, আহ হুম, আরো আরো কেউ কেউ ছিলেন, মল্লিকাদি ছিলেন সম্ভবত, এবং অজস্র দর্শক। সুনীল দা সেখানে কবিতা পড়বেন। হঠাৎ এক একজন উঠে, একজন শ্রোতা উঠে সুনীল দাকে প্রকাশ্যে অত্যন্ত কিছু কটু কথা বললেন। আচ্ছা। আহ, এবং এমন কিছু কটু কথা যা কখনো প্রকাশ্যে কেন, গোপনেও বলা যায় না। এবং তিনি সেদিন ভেবেই এসেছিলেন ওই কথাগুলো শোনাবেন। তো তিনি এটা বললেন। এখন তখন আমাদের তো, আমরা ক্রোধান্বিত হয়ে গিয়েছি, আমরা যারা মঞ্চে আছি। কৃষ্ণা বসু তো মঞ্চ থেকেই ভর্ৎসনা করলেন কিছুটা তাকে। আমরা তাকে বললাম আপনি বসুন, এই অনুষ্ঠানে এইসব বলবেন না। সুনীলদা কিন্তু চুপ। সুনীলদা একটি কথাও বললেন না। এবার যখন আমরা নেমে গিয়েছি মঞ্চ থেকে, মঞ্চের হুম, পিছনে সেই মানুষটি দেখা করতে এসেছেন, এসে সুনীলদাকে বলছেন যে উম আমি তখন অতগুলো কথা বলে ফেলেছিলাম রাগের মাথায়। সুনীলদা হাতে একটা মিষ্টির প্যাকেট ছিল, আয়োজকরা দিয়েছিলেন। সুনীলদা তাকে সেই মিষ্টির প্যাকেটটা দিয়ে বললেন, ঠিক আছে ভাই, আপনি মিষ্টি খান, ভালো থাকবেন। সেই মানুষটির চোখে আমি সেদিন যে বিস্ময় দেখেছিলাম, তিনি ভেবেছিলেন ভর্ৎসনা পাবেন, তিনি ভেবেছিলেন যে কোনো আহ সুনীলদার কাছ থেকে তিরস্কার পাবেন। কিন্তু সুনীলদা অবলীলায় তাকে ক্ষমা করে একটা মিষ্টির বাক্স হাতে ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে পড়লেন। এই মানুষ হতে বহু জন্ম পার হয়ে যাবে সৌমিত্র। এমন মানবিকতা একেবারেই তাই। পেতে, এমন মানবিকতা চর্চা করে পাওয়া যায় না, নিয়ে আসতে হয়। সত্যি তাই একেবারে। আহ, বলো, তুমি একটু কবিতা পড়ো। কবিতা বলতে সকালেও আমি কবিতাটা পড়েছি। এই সৌমিত্রদার আয়োজন ছিল আবৃত্তি লোকের অনুষ্ঠান, তুমিও ছিলে সম্ভবত। হুম 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 যাই হুম হোক, সুনীলদা, দেখো শ্রীজাতদা, সুনীলদা একাধারে প্রত্যেকেই পড়ে, সবার সকলেরই জানা যে শুধু হুম কবিতার জন্যই জন্ম। আহ আমিও পড়ি, যদিও বলি কথাটা, কিন্তু হুম হুম সুনীলদা যখন এই কথাটা বলছে যে কবিতার জন্য শুধু এই জন্ম, আবার পাশাপাশি হুম বলছে কবিতা হোক বা না হোক কিছু আসে যায় না। সুনীলদা এ কথাটাও পাশাপাশি বলছেন আমাদের। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে উম, সুনীলদার একটা নিজের কবিতা আছে, যে কবিতাটা কেন এই কবিতা, কেন এই কবিতা, এই কবিতাটা আমি একটু বলার চেষ্টা করছি। আহ উম, ফজল শেখ একজন এলেবেলে ম্লান মানুষ, মানুষ, কিন্তু মানব সভ্যতার প্রায় কিছুই সে পায়নি। লিওনার্দো দা ভিঞ্চি কিংবা রবীন্দ্রনাথকে সে কণামাত্র জানে না। বিটোফেন কিংবা আলী আকবর তার থেকে বহু যোজন দূরে। এমনকি এখনো সে ট্রাক্টর দেখেনি, জমিতে পুরাকালে লাঙল দেয়। সে আকাশের দিকে প্রায় তাকায়, চেনে না মহাকাশ। সে আমাদের মতন মানুষের ভাষাতেই কথা বলে অবশ্য। তার সম্বল বড়জোর 250-300 শব্দ। বেদনা সে জানলেও জানতে পারে, কিন্তু জানে না সংবেদন কাকে বলে। তার বিপি আছে, জন্ম দিয়েছে 1.5 গন্ডা সন্তানের, তবু প্রেমের কোনো অনুভূতি তার আছে কি, কিংবা অনুভূতির কোনো বোধ? আমি ফজল শেখকে চিনি না, দূর থেকে কয়েকবার দেখেছি মাত্র। যেমন রাম, শ্যাম, যদু, মধু, কামারুজ্জামান, বদ্রু, হাজুদের দেখি, সত্যিকারের দেখিও না। চোখে পড়ে, চোখ সরে যায়। তার অন্নাভাব বা বঞ্চনা নিয়ে অনেক লোক মাথা ঘামায়, আমার আর মাথা ঘামাবার দরকার নেই। তাহলে ফজল শেখকে নিয়ে কবিতা লেখা হবে কেন?
সন্ধ্যেবেলা হাতে হুইস্কির গ্লাস নিয়ে টিভিতে হিস্ট্রি চ্যানেল দেখতে দেখতে হঠাৎ ফজল শেখের মুখটা মনে পড়তেই আমার বুকটা মুচড়ে ওঠে, যেন একজন নিতান্ত অভুক্ত মানুষের সামনে বসে ক্যাভিয়ের কিংবা ফ্যাগ্রার অন্টোস্ট খাচ্ছে। সেই গ্লানি আর বুক মোচড়ানিরই এই লিখিত ইতিহাস। কবিতা হোক বা না হোক, কিছু আসে যায় না। এই হচ্ছেন মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, একেবারেই এই তাই। কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে এখানে মানুষ সুনীল গঙ্গোপাধ্যায় উঠে আসেন বারে বারে। মানে এক আমরা কি সৌমিত্র দাকে পেতে পারছি একবার? কি একটু হচ্ছে আমি দেখো ঠিক না। বুঝতে হ্যাঁ, পারছি না। মানে আমার দেখার তো উপায় নেই, সৌমিত্র দা যদি আসতে পারেন। এই তো আবার দেখতে পাচ্ছি, কিন্তু এখনো শুনতে পাচ্ছি না। আমাদের অনুষ্ঠান তো অর্ধেকের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সৌমিত্র দা, এবার তো আপনারই পালা। একটু আপনার স্মৃতি কথন, একটু আপনার আবৃত্তি না শুনলে তো আমাদের সত্যি শান্তি অপূর্ণ হবে না। থেকে যাবে, একেবারেই তাই। কথা শোনা যাচ্ছে না, একেবারে না। এটা তো খুব সংকট হলো। কথাটা শোনা যাচ্ছে না, তাই তো মুশকিল। না, এখন তো মাইকটা মিউটেড আছে, কিন্তু মাইকটা আনমিউট করলেও কথা শোনা যাচ্ছে না। সৌমিত্রদা, এখন তো মাইক আনমিউটেড আছে দেখছি, মাইক্রোফোন ওকে, কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। তবু কোনো কোনো কি সমস্যা হচ্ছে ডিভাইসের? আবার সৌমিত্র, তুমি ততক্ষণ বলো কিছু। না, তুমি একটু কিছু বলো, তোমার কাছ থেকে শুনতে চাই। আর একটা কবিতা তুমি বলো, তুমি বেছেছো তো কবিতা? আর হ্যাঁ, তা একটা কবিতা বেঁচেছি। বলো তুমি। হ্যাঁ, একটা কবিতা তুমি বলো। দাঁড়াও, একবার আমি এই আমাদের শুভলক্ষ্মীকে লিখে দিই, যে ওকে যোগাযোগ করতে আহ, চেষ্টা করছেন ওরা। সৌমিত্রদা বোধহয়, সৌমিত্রদাকে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। আমি একটা লেখা পড়ার চেষ্টা করি। ওই একটু হ্যাঁ, আড়ালের পড়ো। কবিতা। আমি দেখলাম শাশ্বতী গাঙ্গুলি দেখছেন, তিনি একটু দেখো তো, একটু একটু লিখেছেন। কারা দেখছে একটু ফলো করো তো হ্যাঁ, দর্শক, এটা যদি সেখানে একটু পারো। দেখলাম, তুমিও দেখো, চ্যাট বক্সটা দেখলেই দেখতে পাবে। আচ্ছা, তিনি আচ্ছা। লিখেছেন যে একটু আড়ালের কবিতা পড়তে। চিঠি বলে একটা লেখা পড়ি। ভৌতিক পিয়ন যবে খেলার ছলে পার হয় রাসবিহারী মোড়, আমার হুকুমে সব গাড়ি থেমে থাকে। লাল আলো, লাল আলো, ওই শুনো কণ্ঠস্বর। ওই দেখো অশ্বত্থের বাঁকা ডাল নুয়ে আছে বিদ্যুতের দিকে। ঘূর্ণি বাতাসের মধ্যে চিঠি উড়ে যায়। হিমানী স্তব্ধতা ভেঙে নেমে এলো অলৌকিক রোদ। বহু থেকে এক হলো একটি রমণী, তার রূপালী স্তনের পাশে ভবঘুরে তিনটে ফড়িং। বৃক্ষ ও মানুষ শোভাযাত্রা করে এসেছিল, জানি সব থেমে আছে। এ তোমার, এ আমার বিশেষ মুহূর্ত নয়। পৃথিবীর সমস্ত ক্ষণ সর্বজনীন না। এখন একজন শুধু রক্তিম আলোর নিচে চিঠি পাবে। আহা, সত্যি। শ্রীজাতদা, একটা কথা আমরা প্রায়শই এটা শুনে থাকি। শুনে থাকি না, হুম, এটা হুম, আমরা দেখেছি আমরা, হুম, অনেকবারই হুম, দেখেছি। সুনীলদার কাছে পিঠে সব থেকে বেশি তরুণ কবিদের একটা ভিড় জমতো। হুম, এটা হুম, সত্য, হুম, একেবারেই সত্য। হুম, আহ তুমি একজন তরুণ কবি হিসাবে ব্যক্তিগত কাছে তোমার কথা আমি জিজ্ঞাসা করি। তোমার হুম, জানা হুম, বা যদি স্মৃতিতে থাকে এই মুহূর্তে, তরুণ হুম, হুম। কবিদের কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, যদি তুমি একটু বলো, আমার এটা খুব জানতে ইচ্ছে করছে। আসলে আহ, দেখো, আহ, মানে এটা আমরা সহযোগিতা আমরা কি বলবো, মানে সহযোগিতা না বলে সহায়ই বলা ভালো। কেননা হুম, উনি হুম, আমাদের সকলের সহায় ছিলেন। হুম, এবং হুম, লেখা, আহ, নতুন লেখা শোনা থেকে শুরু করে আহ, পথ বাতলে দেওয়া, যে কোন পথে গেলে একটু অন্যরকম লেখার সন্ধান পাবো, কি কি পড়া দরকার। ওর কাছে হুম, প্রচুর এমন বইপত্রের কথা শুনেছি, হুম, হুম। যা উনি আমাদের পড়তে বলতেন, যে অমুক বইটা পড়েছো বা অমুক অমুক সিনেমাটা কি দেখেছো, তাহলে একবার দেখো, বুঝলে ওখানে বা এটা আছে। অমুক নাটকটা, অমুক নাটকটা হ্যাঁ, এমনকি। হ্যাঁ।
এবং আমাদের সবার চেয়ে সব থেকে এগিয়ে থাকতেন উনি সবকিছুতে, কিন্তু আমাদের হয়তো তখনও এবং অনেক কিছু দেখা হয়ে ওঠেনি, উনি ঠিক দেখে সুজাতদা নিয়েছেন তোমার মনে সেটা। পড়ে আড্ডাতে গানও করতো বেশ ভালো, গলা ছেড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না গান খুব সুনীল দা? পছন্দ করতেন তো গাইতে, এবং ভীষণ গান। হুম ওর গানের গলাও ছিল সুমিষ্ট, হুম সুগম্ভীর হুম হুম। সুমিষ্ট গলা। আর বারবার বলতেন ওর ঘুরে আসা জায়গাগুলো আমাদের দেখার জন্য খুব উৎসাহ দিতেন, হয়তো কোনো শহর, হয়তো কোনো গ্রাম, হয়তো কোনো জাদুঘর, যে উনি সবসময় বলতেন যে পৃথিবী ভ্রমণ না করলে চোখ খুলবে না। তো সেইটা একটা বড় শিক্ষা। আমি যখন পরে কাজের সূত্রে বা বেড়ানোর আয়োজনে নানা জায়গায় যাবার সুযোগ ঘটেছে, আমি দেখেছি সত্যি মানুষ হিসেবে আমার মধ্যে একটা বদল এসছে সেই ভ্রমণ থেকে। সেই বীজও কিন্তু সুনীলদারই বপন করে দেওয়া। একেবারেই তাই, হ্যাঁ। আমরা তোমার মুখে একটু কবিতা শুনি আবার। কবিতা কবিতা হোক, বলতে, হ্যাঁ, হ্যাঁ। হোক হোক, যা মনে আছে, যা হাতের সামনে আছে তাই হোক। তোমারও, আমার মনে হয় তোমারও সময় হয়ে গেছে অনেকটাই, মানে আজকে তো না, তোমাকে এখনো ছেড়ে কিছুটা আছে। আমি আহ আমার ঠিক সময় হলে তোমাকে অনুরোধ জানাবো আমাকে ছুটি দিতে। আরো অন্তত মিনিট 10 আমি আছি। আচ্ছা আমার আচ্ছা। পরের অনুষ্ঠানটা 8টা থেকে, তো আমি হয়তো হুম, হুম। 7টা 55 অব্দি তোমার সঙ্গে থেকে তারপরে বিদায় নিতে পারবো। সেই অর্থে তুমি সৌমিত্রদা যদি পরে পাওয়া যায়, সৌমিত্রদাকে নিয়ে কিছুক্ষণ থাকতেও পারো, যাতে ওকে থাকতে আমরা পারো, শুনতে পারি। হুম। সেটাই। তুমি দেখো, সৌমিত্রদা আবার মনে হয় চেষ্টা করছে যদি আবার তো পাওয়া যায়। দেখছি চাকা ঘুরছে, কিন্তু ভাগ্যের চাকা এত ধীরে ঘুরলে খুব সমস্যা। হ্যাঁ, সেই ভাগ্য বোধহয় আজকে আমাদের হবে কি সৌমিত্রদাকে শুনতে পাওয়ার, সেটাই বুঝতে পারছি না। আহ, ঠিক আছে, দেখি আরেকটা তুমি কবিতা পড়ো। বলা যায় কিনা, তোমার একটা হ্যাঁ পছন্দের হ্যাঁ। কবিতা। তুমি নিজেও পছন্দ করো কবিতাটা। হুম হুম। সুনিন্দার যাওয়া না যাওয়া কবিতাটা অত্যন্ত হ্যাঁ ভালো হ্যাঁ, বড় লাগা ভালো একটা লেখা, কবিতা আমার, বড় ভীষণ। ভালো লেখা। হুম। পড়ছি কবিতাটা। পড়ো। এদিকে ওদিকে বিপন্ন ঘর বাড়ি, স্রোতের কুটোয় কাকে রাখি কাকে ছাড়ি, আহা, ভালোবাসাময় চিঠিগুলি কুচি কুচি, ছিল লঘু মায়া, ধ্বংসে ছিল না রুচি, আহা, আসঙ্গ লোভী স্পর্শ কাতর ডানা, যারা খুব চেনা তাদেরও কি ছিল জানা, সবুজ ভিখারি মরুভূমির চোখ টানে, পাহাড় মেতেছে পতনের নির্মাণে, আহা। মেঘে তোলপাড় পাগলা ঘন্টি হাওয়া, আমার হলো না যাওয়া, যাওয়া হলো না। ব্যাকুলতা ছিল না চাওয়ার চেয়ে বেশি, আগুন ও জলে যেরকম রেশারেশি, কথা গেঁথে গেঁথে একটি অধিক কথা, আলিঙ্গনের ভেতরের শূন্যতা, ওড়াটে দুপুর জ্যোৎস্না জ্বালানো রাত, এ পথে সে পথে জানালায় করাঘাত, খুব খিদে পেলে বাতাসের আঁচমন, তেঁতুল পাতায় শুয়েছি 17 জন, আহা। কেউ ভালোবেসে চলে গেল খুব দূরে, কেউ বা অস্ত্র জলে ফেলে দিল ছুঁড়ে, কেউ বা মেনেছে স্বপ্নে চরম চরম পাওয়া, আমার হলো না যাওয়া, যাওয়া হলো না, হলো না যাওয়া। আহা। আহা আহা। বড় ভালো, এই আমার সত্যি খুব প্রিয় কবিতা। এবং আলিঙ্গনের ভেতরের শূন্যতা, ভেতরে শূন্যতা। এই পংক্তি লেখার জন্য মানে ওই রকম মাপেরই কবি হতে হয়। এই পংক্তি সহজে হাতে আসে না। ওই কলমটির পক্ষেই সম্ভব। সত্যিই তাই, সত্যিই তাই। না, আজকে তোমাকেও ধন্যবাদ জানাই যে তুমি এরকম একটা অনুষ্ঠানের কথা ভেবেছিলে বলেই আমাদের একজোট হওয়া হলো। যদিও সৌমিত্রদার অভাব বোধ করছি, এবং ভীষণ খারাপ ভাবে লাগছে মিস উনি করছে এই মুহূর্তে, নিরন্তর এতটাই চেষ্টা খারাপ করেও লাগছে। আমাদের সঙ্গে যোগ দিতে পারছেন না। তো আর সেটা কিছু করবার নেই। সুনীলদার অত্যন্ত কাছের, এবং বিভিন্ন সময়ে দেশে বিদেশে বিভিন্ন হ্যাঁ মুহূর্তের হ্যাঁ। সাক্ষী ছিলেন সুনীলদার। আমরা সেই হিসাবেই আমরা সবাই চিন্তা ভাবনাও করেছিলাম যে একসাথে সৌমিত্রদাকে পাবো, এবং অনেকটা কথা শুনবো সত্যিই তো। সুনীলদার। দেখো তো এসছে কিনা কোনো রকমের যোগাযোগ দেখি সম্ভব। সৌমিত্রদার কথা শোনা যাচ্ছে কিনা। শুনে যাচ্ছে এবারে? এইবার যাচ্ছে, এইবার এইবার যাচ্ছে যাচ্ছে। বাবা।
বাঁচালেন। এইবার আপনি বলুন, মানে আমরা আর কেউ বলছি না, আপনি একা একা বলুন। বাঁচালেন বাবা। এই কবিতাটা এইবার আপনি বলে জন্মদিনে যান। সাথীদি শুনতে চাইতেন। হ্যাঁ, এটা খুব একটা পুরনো কবিতা, ছোট কবিতা, খুব মানে বলুন। সাথীদির সঙ্গে সুনীলদার ভ্রুপল্লবে ডাক দিলে যে প্রেম পর্যায়ে সে সময় লেখা হয়েছিল। আহা যমুনা আমার হাত ধরো স্বর্গে যাব, আহা এসো মুখে রাখো মুখ, চোখে চোখ, শরীরে শরীর, নবীনা পাতার মতো শুদ্ধ রূপ এসো। স্বর্গ খুব দূর নয়, উত্তর সমুদ্র থেকে যেরকম বসন্ত প্রবাসে উঠে আসে কলস্বর, বাহু থেকে শীতের উত্তাপ যেরকম অপর বুকের কাছে ঋণী হয় মানুষ, যমুনা আমার হাত ধরো স্বর্গে যাব। আমার প্রবাস আজ শেষ হলো, এরকম মধুর বিচ্ছেদ মানুষ জানি না আর। যমুনা আমার সঙ্গী, সহস্র রুমাল স্বর্গের উদ্দেশ্যে ওরে। যমুনা তোমায় আমি নক্ষত্রের অতি প্রতিবেশী করে রাখি, আসলে কি আহা সাতী নক্ষত্রের সেই প্রবাদ মাখানো অশ্রু তুমি নও? তুমি নও ফেলে আসা লেবুর পাতার ঘানে জ্যোৎস্নাময় রাত, তুমি নও ক্ষীণ ধূপ, তুমি কেউ নও, তুমি বিস্মৃতি, তুমি শব্দময়ী বর্ণ নারী, স্তন জঙ্ঘায় নারী তুমি, ভ্রমণে শয়নে তুমি সকল গ্রন্থের যুক্ত প্রণয় পিপাসা, চোখের বিশ্বাসে নারী, সেদে চুলে, নখের ধুলোয়, প্রত্যেক অনুতে নারী, নারীর ভিতরে নারী, শূন্যতায় সহাস্য সুন্দরী। তুমি গায়ত্রী ভাঙা মনীষার উপহাস, তুমি যৌবনের প্রত্যেক কবির নীরা, দুনিয়ার সব দাপাদাপি ক্রুদ্ধ লোভ, ভুল ও ঘুমের মধ্যে তোমার মাধুরী ছুঁয়ে নদীর তরঙ্গ হয়। পাপীকে চুম্বন করো তুমি, তাই দ্বার খোলে আহা স্বর্গের প্রহরী। তুমি এরকম, তুমি কেউ নও, তুমি শুধু আমার নমুনা। হাত ধরো, সরবৃত্ত পদক্ষেপে নাচোক, লজ্জিত জীবন অন্তরিক্ষে বর্ণনাকে দৃশ্য করে এসো, হাত ধরো। পৃথিবীতে বড় বেশি দুঃখ। একই কথা। উৎসব ভাঙার ছদ্মবেশী গুপ্তচর, তবুও দ্বিধায় আমি ভুলিনি স্বর্গের পথ, যেরকম প্রাক্তন স্বদেশ। তুমি তো জানো না কিছু, না প্রেম না নিচু স্বর্গ, না জানাই ভালো। তুমি কিশোরী নদী, বিস্মৃতির স্রোত, বিকেলের পুরস্কার। আয় খুকি, আহা স্বর্গের বাগানে আজ ছুটোছুটি করি। আহা আহা এই খুকি যাক শব্দটার মধ্যে দিয়ে সাথীদের প্রতি ভালোবাসাটা বোঝানো গেছে। আহা 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 মাঝে মাঝে বলতো না, খুকি এই আজ আয় আয়। আচ্ছা, এই যে আজকে আমরা এতক্ষণ কিন্তু সুনীলদাকে নিয়ে ভাবছি, কথা বলছি, এটা খুব আনন্দের আর কি। আমাকে একটা সুনীল শক্তি এখানে ঢুকিয়ে দিল, যে করেই হোক। আমি অনেকগুলো ডিভাইস নিয়ে বসেছি, মানে এরকম একটা কোনোদিন হয়নি। না সত্যি আমি বলি যে সৌমিত্রদা, আমাকে এবারে আমরা এতক্ষণ ধরে 50 মিনিট ধরে আপনাকে আপনার অভাব বোধ করেছি। এইবার সেই অভাব পূরণ হবে শ্রোতা দর্শকদের, কিন্তু আমাকে অনুমতি নিয়ে উঠতে হবে, কেননা আপনিও জানেন যে 8টায় সুনীলদার জন্যই আরেকটি অনুষ্ঠান রয়েছে। সেইটায় আমাকে আবার সেইটায় গিয়ে একটু কথা বলার কথা আমার। কিন্তু আপনার মুখে আরো একটি কবিতা শুনে তারপর একটু বিদায় নিতে চাই আপনার অনুমতি নিয়ে। তারপরে সৌমিত্র, আপনার সঙ্গে একটুখানি আপনার কাছ থেকে আমরা একটুখানি গল্প করা যাক সুনীলদাকে নিয়ে। হ্যাঁ, তো আপনার কাছ থেকে আরেকটা লেখা শুনে যাই, না হলে আমার তৃপ্তি হবে না। আমি একটা লেখা শুনে কেন চলে যাব, আমি একটু আমার ভাগটা অন্তত নিয়ে যাই, তারপরে আপনারা গল্প করবেন বাকিদের সঙ্গে। একটা লেখা শোনান, আরেকটা লেখা। এমনও তো হয় কোনোদিন পৃথিবী বান্ধবহীন তুমি যাও রেল ব্রিজে একা, ধূসর সন্ধ্যায় নামে ছায়া, নদীটিও স্থির কায়া, বিজনে নিজের সঙ্গে দেখা। স্টেশনে অতি ক্ষীণ আলো, তাও কে বেসেছে ভালো, এত প্রিয় এখন দুলোক। হে মানুষ, বিস্মৃতি নিমেষে
তুমিও বলেছ হেসে, বেঁচে থাকা স্বপ্ন ভাঙা শোক। মনে পড়ে সেই মিথ্যে নেশা, দাপটে উল্লাসে মেশা, অহংকারী হাতে তরবারি, লোভী দুই চক্ষু চেয়েছিল সোনার রূপোর ধুলো, প্রভুত্বের বেদী কিংবা নারী। আজ সব কিছু ফেলে এলে, সূর্য রক্তে ডুবে গেলে, রেল ব্রিজে একা কার হাসি, হাহাকার মেশা উচ্চারণে কে বলে আপন মনে আমি পরিত্রাণ ভালোবাসি। আহা, এই আজকে সন্ধ্যাটা এরম হলো, তো এখন আমাদের একটা নতুন সন্ধ্যের জন্য অপেক্ষা করতে হবে। না কিন্তু আজকে সন্ধ্যা আপনার আপনার কাছ থেকে কিছু স্মৃতিচারণ নিশ্চয়ই সৌমিত্র সকলকে উপহার দেবে আপনার মুখ থেকে, কেননা তার জন্য অধীর আগ্রহে মানুষ অনেকক্ষণ বসে আছেন, এবং যারা দেখেছেন যে আপনি বারবার আসছেন আর চলে যাচ্ছেন, তারা তো আপনাকে সহজে ছাড়বেন না। আমি আপনার কাছে অনুমতি চাইছি করজোড়ে, এবং সৌমিত্রর কাছে অনুমতি চাইছি। আরেকটা প্রোগ্রাম আছে, আমারও আরেকটা প্রোগ্রাম আছে আজকে আমাদের এই সুনীল সাগরের সন্তরণ, কিন্তু আমার মনে হয় তুমি আর কিছুক্ষণ, না আর কিছুক্ষণ সৌমিত্রদার সঙ্গে একটু, সৌমিত্রদার কাছ থেকে স্মৃতিগুলো একটু শোনা মানুষদের, সেটা না হলে অন্যায় হবে। আমি আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সকলের সঙ্গে। সৌমিত্রদা আসছি, আমাকে অনুমতি দিন। দেখাতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমার দোষে হলো, মানে ডিভাইসের দোষে হলো। না না, সে সবাই জানে, যান্ত্রিক ত্রুটির জন্য এটা হয়েছে। সৌমিত্রদা, আপনারা সকলেই জানেন যে সৌমিত্রদা মানে আমাদের সংস্কৃতির অভিভাবক। আগেই বলেছি আমি, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। সুনীলদার একেবারে, সুনীলদাকে যে মানুষটি প্রতি মুহূর্তে দেখেছেন, সুনীলদাকে যে কাছ থেকে দেখেছেন, দীর্ঘদিন সুনীলদার সাহচর্য পেয়েছেন, শেষ জীবনে সুনীলদার ছায়া সঙ্গী হয়েছিলেন যে মানুষটি, আমাদের সৌমিত্র মিত্রদা। সুনীলদার কথা আমরা একটু সৌমিত্রদার মুখ থেকে শুনবো। দেরি হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির জন্য। সৌমিত্রদা, আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনার জীবনে এমন কিছু ঘটনা আছে যা আজও রেখাপাত করে, প্রতিটা মুহূর্তে আপনার স্মৃতিপটে বিরাজ করে আছে। যদি একটু শ্রোতা বন্ধুদের আপনি শোনান বা আমাদের একটু জানান, একটু ভালো লাগবে। এমন কোন বিশেষ একটা মুহূর্ত যেটা ভীষণভাবে আপনার স্মৃতিতে গ্রাহ্য, এই মুহূর্তে একটু বলুন, শুনি। এত ঘটনা আছে যেটা এক কথায় বলা মুশকিল। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে যেটা মনে হয় আর কি, যে আমরা যে কবিতা উৎসব করতাম কলকাতা এবং শান্তিনিকেতনে, তা কলকাতা তো আমরা করতাম, সাহিত্য একাডেমি পরবর্তীকালে সহযোগিতা করেছিলেন। তো সেটা যখন শান্তিনিকেতন হতো, শান্তিনিকেতনের যারা মাথায় থাকতেন, উপাচার্য এবং অন্যান্য, তারা খুব সহযোগিতা করতেন। এমনকি একটা সময় তিনজন কবি, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায়কে তারা অতিথি অধ্যাপক করেও নিয়ে গেছিলেন। কিন্তু সেই শান্তিনিকেতনে যে আনন্দ, যে খোলা ব্যাপারটা ছিল, সেটা বোধহয় এখন হারিয়ে গেছে। এখন আর শান্তিনিকেতনের মাথারা কবিতার ব্যাপারে তাদের কোনো উৎসাহ নেই, উৎসবের ব্যাপারে কোনো উৎসাহ নেই। এইটা আমাকে পীড়া দেয়, সুনীলদাকেও হয়তো, শক্তিদাকেও হয়তো পীড়া দেয়। এটা আমার কাছে খুবই একটা বিষণ্ণতা তৈরি করে। আমি বলি যে সুনীলদার যে স্মৃতি আছে আমাদের, সুনীলদা চলে যাওয়ার ঠিক 9 মাস আগেই আমরা পূর্ব ইউরোপে বেড়াতে গেছিলাম। প্রতি বছর আমরা বেড়াতে যেতাম। আচ্ছা, বেড়াতে যেতাম, এবং সেই বেড়ানোটার মধ্যে আমাদের প্রায় 20 দিন থেকে 25 দিনের একটা বেড়ানোর পরিকল্পনা থাকতো ঠিক বইমেলা শেষে। আর নয়তো সুনীলদার বাইরে কাজ থাকলে আমরা মে জুন মাসে বিদেশের প্রোগ্রামে তো অনেক জায়গায় গেছি। কিন্তু সুনীলদা কোথাও, মানে সুনীলদা একটা ব্যাপার ছিল যে, একটা ঘটনা বলি আমি সুনীলদার। হ্যাঁ, বলুন বলুন। আমার ছেলে তখন খুব ছোট, সৌপর্ণ। তো ও সুনীল জেঠুর কাছে আবদার করেছে যে ওর জন্মদিনে সুনীল জেঠুকে আসতে হবে এবং ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে।
সুনীল দা সন্ধেবেলা এসে ওর বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করলেন, আর বন্ধুরা কাকাবাবু নিয়ে, ওর ছোট গল্প নিয়ে, নানাবিধ কথা, বাচ্চাদের লেখা নিয়ে অনেক কথা বলতে শুরু করলো। ধৈর্য ধরে তিনি সব কথার উত্তর দিলেন। এই যে মানুষের অসীম ধৈর্য, তিনি যে কোনো বয়সের যে কোনো সম্পর্কে মানুষের সঙ্গে খুব খোলাখুলি মিশতে পারতেন, এটা এখন দেখতে পাই না। হ্যাঁ, তিনি ছোটবেলা ছোট থেকে শুরু করে বড় থেকে বড়দের মধ্যে, এই যে জহর সকালে বললেন না, মানে বাংলা ভাষার জন্য লড়াই করেছেন, কিন্তু যে জায়গায় ইংরেজি দরকার সেখানে ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন এবং খুব ভালো বক্তৃতা দিয়েছেন। হ্যাঁ সৌমিত্র এটাই দা, আমিও এই কথাটা বলতে চাইছি বাংলা ভাষার জন্য। সেই জন্য আমিও শুরুতে বলেছি যে সুনীল দা মানে বহির্বঙ্গের বাংলা। এটা হ্যাঁ, আমিও এটা আমারও মনে হয় তাই। বহির্বঙ্গ আজকে আমাদের বলতেই বাংলা সুনীল দা কেই বোঝায় আমার মনে হয় অনেকটাই। আজকে আমরা অনেকক্ষণ ধরে সুনীলদাকে নিয়ে কথা বললাম। সৌমিত্র, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এটা আয়োজন করতে পেরেছো। সুনীলদার না, সাথে এটা দিকে আমাদের ভালো লাগা। প্রণাম জানাই। যতটুকু হ্যাঁ, যতটুকু পেয়েছি সুনীল দাকে আমার এই স্বল্প তোমরা তো পরিসর খুব কম, জীবনে, তোমরা তো কম খুব একেবারেই কম হ্যাঁ খুব কম কম সময় পেয়েছো, সময় জন্য পেয়েছি। কিন্তু যেটুকু আর পেয়েছো সেইটুকু সেটাই নিয়ে খুব একটু আদর, সেটা খুব আদরের। সেটাই একেবারেই চিরদিন হ্যাঁ, স্মৃতিতে থাকবে, ভালো লাগা থাকবে। আর সৌমিত্র দা, আপনার, আমরা আর সময় নেব না, এইখানেই আমরা শেষ হ্যাঁ, করব। আহ ধন্যবাদ, ভালো, শুধু সবাই ভালো এইটুকু থাকবেন। শুধু এইটুকু বলতে চাই, আমরা একেবারেই অনুষ্ঠানের রূপান্তে এসে পৌঁছেছি শেষের দিকেই। শ্রীজাতরও তাড়া আছে, একেবারে সেই লক্ষ্মী পূজা বা সরস্বতী পুজোর সময় পুরোহিতদের যেমন তাড়া থাকে, ঠিক সৌমিত্রদারও তাড়া আছে, এবং হ্যাঁ, আমি এই শ্রীজাতরও 8টা থেকে আমার তাড়া আছে। বাবাকে, হ্যাঁ, আমার চলে বাড়িতে যেতে ফোন হবে। করছে বারবার যে হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রোগ্রাম করতে হবে। আবার নিশ্চয়ই দেখা হবে। সুনীলদা আমাদের হ্যাঁ, মধ্যে দেখা হবে। থাকবেন যতদিন বাংলা থাকবে, যতদিন বাংলা সাহিত্য থাকবে, যতদিন বাঙালি থাকবে, ততদিন সুনীলদা আমাদের মধ্যে, সকলের মধ্যে চিরাচরিত ভাবে থাকবে এবং আমাদের মধ্যে সাথী দিয়েও থাকবেন। সবাই খুব ভালো থাকুন, আবার কখনো নিশ্চয়ই দেখা হবে। শুভরাত্রি। ধন্যবাদ, নমস্কার।